তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও উপাত্ত তুলে ধরি, জানতে চাই অতিথিদের কাছে সেসব তথ্য বক্তব্যের ব্যাখ্যা ও বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আমাদের আজকের আলোচনার বিষয়, নির্বাচন বানচালে এখনও কি ষড়যন্ত্র চলছে? এ নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন বিশিষ্ট গণমাধ্যম বিশেষজ্ঞ এবং চিকিৎসক আব্দুল নূর তুষার। প্রিন্স ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। নির্বাচন নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র চলছে অনেক আগে থেকেই। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি সহ আপনারা যারা আছেন, আপনারা অভিযোগ করে আসছেন যে নানান ধরনের চক্রান্ত চলছে। এখনও থেমে নেই সেই চক্রান্ত, এবং গত দুদিন ধরে আবার ভিন্ন আলোচনা দেখা দিয়েছে। বিশেষ করে পোস্টাল ব্যালট নিয়ে এক ধরনের বিতর্ক শুরু হয়েছে, এবং এখনও অনেকে বলছেন যে নির্বাচন কি আসলে 12 ফেব্রুয়ারি হচ্ছে কিনা। সন্দেহ সংশয় নির্বাচনী কার্যক্রম চলছে, কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাই। দেখুন, আজকেই দেখলাম সম্ভবত আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন 12 তারিখেই হবে, একদিন আগেও না, একদিন পরেও না। আমি অন্তত পক্ষে এই কথাটির উপরেই এখনো পর্যন্ত ভরসা রাখতে চাই। কিন্তু প্রশ্নটা দাঁড়ালো, নির্বাচন হবে মানে কি? নির্বাচন তো একটা ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন হইতে হবে, এবং নির্বাচনকালীন সময়ে সরকারকে দল নিরপেক্ষ আচরণ করতে হবে। মানে নির্বাচন তো চলছে, ভোট 12 তারিখ। হ্যাঁ, ভোট নির্বাচন কিন্তু চলছে, নির্বাচনের কার্যক্রম। জি, আমি ওই নির্বাচনে কালমিনেট করবে ভোট, এই বিবেচনায় বললাম। এই কাজগুলো করতে হবে। নির্বাচন কমিশনকে তার দৃশ্যমান কার্যক্রম দেখাতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, জনগণ যারা ভোট দেবে তাদেরকে এই ভোটের মধ্যে নেমে তাদের মনের মধ্যে এইটা নিশ্চিত করতে হবে যে হ্যাঁ, 12 তারিখে তো ভোট হবে। প্রশ্ন ছাড়া এটা বিবেচনা করতে হবে। আমি দেখি ওই সংকট এখনো উত্তরণ ঘটে নাই, যতই 12 তারিখের কথা আমাদের প্রধান উপদেষ্টা রিপিটেডলি বলুক না কেন। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চিকিৎসক ডক্টর আব্দুল নূর তুষার। তুষার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুনছি প্রিন্স ভাইয়ের কাছে। যা বলছিলাম, দেখুন, আমরা অনেকদিন ধরে এইসব কথা বলছি। খালি একটা দুইটা কথা বলেই আমি সর্বশেষ ঘটনাবলীর মধ্যে আসি। দেখেন, উনি ভালো নির্বাচনের কথা বলেছেন, আমরা তর্কে যেতে চাই না, সেটা এখন আশা করছি না। তার কারণ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারটাই করা যায়নি এবং হয়নি, এইটা হচ্ছে কথা। তাহলে এখন আমরা চাই ন্যূনতম একটা গ্রহণযোগ্য নির্বাচন। সেইটার জন্য যেহেতু হাতে একেবারে সময় নাই, তা আপনি অন্তত পক্ষে একটা ভয়মুক্ত পরিবেশ তো তৈরি করতে হবে। সেটা এখনো হয়নি, মব সন্ত্রাস দমন হয় নাই, এবং এখনো ভোট নিয়ে নানান ধরনের প্রশ্ন হচ্ছে। হ্যাঁ, আমি আসছি সেটাই, যে এটা হচ্ছে, তো আমি বললাম যে তাহলে জনগণের কাছে। আচ্ছা, এইবার আসি মানুষের কাছে। আমরা যেটা অনেক দিন ধরে বলে আসছি যে আমাদের পক্ষ থেকে, যেমন ভোটে কথার কথা আজকে ব্যাখ্যা দিই না, একটা টাকার খেলা বন্ধ করতে হবে, পেশিশক্তি বন্ধ করতে হবে, ভয়মুক্ত পরিবেশ করতে হবে, সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচার প্রচারণা বন্ধ করতে হবে, আর প্রশাসনিক কারসাজি বন্ধ করতে হবে। তাহলে এর মধ্যে ধরেন সবটাই গুরুত্বপূর্ণ। এই সবটাই প্রশাসনিক কারসাজি করার ক্ষেত্রে নানা উপাদান কাজে লাগায়। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, মানুষ যেটাকে দেখে, অতীত দিনে প্রশাসনিক কারসাজির মাধ্যমে পুরো রেজাল্টকে পাল্টিয়ে দেওয়া হয়েছে, এই প্রশ্ন কিন্তু জনমনে আছে। সর্বশেষ আপনি দেখেন, এই যে পোস্টাল ব্যালটের যে কথাটা আপনিও তুললেন, কারণ এইবারের কিন্তু প্রথমবারের মতো আমাদের বিদেশি বন্ধুরা ভোট দেবেন, এবং দেশের মধ্যেও অনেকে ব্যালটে ভোট দেবেন। প্রায় 15 লক্ষেরও বেশি ভোটার পোস্টালে ভোট দেবে। এবং এটি নিয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে নির্বাচন কমিশনে সশরীরে উপস্থিত অভিযোগ করা হয়েছে, এবং আমাদের বামদের পক্ষ থেকে আজকে আমরা একটা স্টেটমেন্ট করেছি, আমরা এটা অভিযোগ করেছি। মধ্যপ্রাচ্যের একটি দেশে একটি দলের এক নেতার বাসা থেকে বেশ কিছু পোস্টাল ব্যালট উদ্ধার করা হয়েছে, এটি গণমাধ্যমে চলে এসেছে। হ্যাঁ, এটা ভিডিওতে দেখা গেছে, এবং আমি যতটুকু দেখলাম যে এইটা ওই যে কি দিয়ে একটু পরীক্ষা করে, তাতে বলছে যে এটা নাকি জেনুইন ভিডিও। তো তার মানে আপনি বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা বলছি যে এটা তো এটা ফার্স্ট টাইম আমরা করছি, এটাকে তো আরও নজরদারি করতে হবে। এবং আমরা ভোটের সময়, যে সময় আছে
সেটা কিভাবে কি করব আমরা জানি না। তারপর একটা গণভোট নামক একটা জিনিস আছে, সেটা নিয়ে হয়তো আলাদা আলোচনায় পরে আসি। তো এই জায়গাগুলো আর সবচেয়ে এর বাইরেও ঠিক আমি এটা খুবই ক্ষুব্ধ এই কারণ আমরা চাই যে নির্বাচন চেয়েছিলাম যে নির্বাচনের সময় পুরো এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঢেলে সাজিয়ে তারা যাতে ওই যে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের দায়িত্ব পালন করে। এই ব্যাপারে তো সবাই একমত, এবং কেনা জানি ওই ধরনের সরকার না হলে ভোট নিরপেক্ষ হইতেই পারে না। আমরা এটা দীর্ঘ আন্দোলন করলাম এবং এইবারের 14 নির্বাচন ওইটাকে বাতিল করে যেটা হলো তার থেকেই তো পুরো সংকটের উদ্ভব। এবং এইবারে আমরা যে ঐক্যমত্য কমিশন এই পয়েন্টে সবাই একমত হয়েছি যে নির্বাচনকালে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার হতে হবে। আমরা বলেছিলাম এই সরকার ঢেলে সাজাতে, অথবা বলেছিলাম আপনি আচরণ করেন, এখনো পর্যন্ত সেটা দেখতে পাচ্ছি না। এমনকি প্রধান উপদেষ্টা দেখলাম তিনি একটা প্রোগ্রামে যে তিনি এরকম বললেন যে তরুণরা তারা নির্বাচিত হবে, এমনকি তারা মন্ত্রিসভায় চান্স পাবে টাবে। তা এটা কি? এবার তো অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন তাহলে কি উনি নির্বাচনের আশাবাদ, ওনার তো এটা দায়িত্ব না? তাহলে এটা কি উনি ভোটের আগে উনি কি রেজাল্ট ঘোষণার কাজ করছেন? তাহলে কি কোথায় যাচ্ছে? এটা তো ওনার করার দায়িত্ব না। আবার পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ওই যে বললাম যে বিতর্কগুলো তো সামনে আসছে। এমনকি প্রিন্স ভাই 15 লক্ষ ভোট কিন্তু একটা বড় ফিগার, বিরাট ব্যাপার, এবং ভোটের মাঠে বড় ফ্যাক্টর। অফকোর্স সেটা আরেকটা প্রশ্ন খালি তুলে আমি পার্ট শেষ করি। আরেকটা যেমন ধরেন হ্যাঁ ভোট, আমি তো বললাম এটা নিয়ে একটা আলাদা নিশ্চয়ই আলোচনার দাবি রাখে, সুযোগ থাকলে আজকে করবো অন্য সময়। কিন্তু এই ভোটের প্রচার সরকার যেভাবে করছে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে, এবং ব্যাংক থেকে শুরু করে এনজিও পর্যন্ত ডিসি সাহেবরা সমস্ত জায়গায় যেভাবে, এমনকি আমি শুনলাম সাংবাদিক মহলেও যেভাবে করার কাজ করছে, অতীতে তো এই ধরনের নিদর্শন দেখি। এরাই কিন্তু পোলিং অফিসারের দায়িত্ব পালন করবে না, এবং হ্যাঁ এটা তো নির্বাচন কমিশন যদি মনে করে কি হ্যাঁ ভোট দেবো কি না ভোট দেবো, এটা তো করার উচিতই না। আমরা এই ভোটকে অপ্রয়োজনীয় মনে করেছি, আমি সেটা অন্য আলোচনা। কিন্তু এটা কেন এটা করছে? তো এইটা করার মধ্য দিয়েও, কারণ ভোটে আমরা জানি অতীতের হ্যাঁ না ভোটের ফলাফল কি হয়, এইটা তো নানা ধরনের ম্যানিপুলেশনের, এমনকি জাতীয় সংসদ নির্বাচনের ম্যানিপুলেশনের কতগুলো সুযোগ করে দিচ্ছে। এই প্রশ্নগুলোর সমাধান দিতে হবে সরকারকে, কিন্তু আমি এর দায় দিতে চাই নির্বাচন কমিশনকে, কারণ এখন আমরা নির্বাচন কমিশন আন্ডারেই সব করছি, তাকেই এই সব প্রশ্নের উত্তর দিতে হবে। জি তুষার ভাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। প্রিন্স ভাই বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন পোস্টাল ব্যালট, এবং পোস্টাল ব্যালট একটি দলের প্রবাসী এক নেতার বাসা থেকে পোস্টাল ব্যালট উদ্ধার হয়েছে, এবং পোস্টাল ব্যালটে প্রতীকের অবস্থান নিয়েও এক ধরনের বিতর্ক আছে, আরও কিছু বিতর্ক আছে, এবং প্রধান উপদেষ্টার আজকেও বলতে হলো 12 তারিখেই ভোট হবে, মানে ওনাকে নিশ্চিত করতে হচ্ছে, অথচ ভোটের ট্রেন ছেড়ে দিয়েছে, ভোটিং কার্যক্রম চলছে, নির্বাচন চলছে। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অনেকগুলি প্রশ্ন একটা একটা করে উত্তর দেই। গণভোটের পক্ষে প্রচারণা চালানোর দায়িত্ব সরকারের নয়, গণভোট প্রত্যেক ব্যক্তির একক ভোট। আমি এই গণভোটে কোথায় ভোট দিব এই সিদ্ধান্ত আমি নেব। আমাকে শুধু উৎসাহ দেওয়া যেতে পারে আমি যেন ভোটের দিন ভোট কেন্দ্রে ভোট দিতে যাই। গণভোটের পক্ষে এই ভোট দিতে যাওয়ার প্রচারণা চালানোর কোনো দরকার নেই, এই জন্য যে যারা সংসদ নির্বাচনে ভোট দিতে যাবেন তারাই তো গণভোটে ভোট দিবেন। অতএব আলাদা করে গণভোটের দিন আসেন ভোট দেন, মানে একই বুথেই এটা বলারও কোনো দরকার নাই, একই সেন্টারই তো ভোটটা হবে। অতএব গণভোট নিয়ে আলগা প্রচারণার কোনো প্রয়োজন কিন্তু আসলে দরকার নাই। বরং দরকার এইটা যে বেশি করে ভোট দিতে আসুন, সবাই আসুন, এই ভোটে কেউ ভোট না দিয়ে বাড়িতে বসে থাকবেন না, এইটা হওয়া উচিত প্রচারণার ভাষা। মানে না ভোট হলেও দিন, না ভোট হ্যাঁ ভোট নিয়ে কথাই বলবেন না। আপনি কি বলছেন কোন মার্কায় আপনি ভোট দিবেন? না, আমরা যে সংসদ নির্বাচন করছি এখানে কোন মার্কায় কে ভোট দিবে এটা কি কেউ বলে দিচ্ছে? তাহলে ওইটাও একটা ভোট, যেখানে একটা হ্যাঁ পক্ষ আছে না পক্ষ আছে। কেউ যদি হ্যাঁ পক্ষের ফেভারে বা হ্যাঁ পক্ষের পক্ষে গিয়ে প্রচারণা চালায়, সেই প্রচারণার জন্য সে টাকা খরচ করছে না। এখন ধরেন আমাদের এখানে আমরা 3 জন আছি, 3 জনের মধ্যে একজন থাকতে পারি না যিনি না ভোট দিব। আমি না ভোট দিব, আমার পয়সা নাই সরকারের কাছে, আমি কর দেই নাই, বা আপনি দেন নাই, বা আপনি দেন নাই, আমি তো নায়ের পক্ষে। নায়ের পক্ষের লোকের টাকা হ্যাঁ পক্ষে খরচ করছেন কেন আপনি? ওখানে যদি 1 টাকা খরচ হয় তাহলে 33 পয়সা করে আমাদের 3 জনের আছে। মনে করেন প্রিন্স ভাই না ভোট দিব, উনি তো বলছে এই ভোট নিয়ে আমার অপ্রয়োজনীয়, তো যিনি অপ্রয়োজনীয় বলছেন আমরা ধরে নিচ্ছি উনি না ভোট দিবে। তাহলে আমরা দুজন যদি হ্যাঁ পক্ষে প্রচারণা চালানোর জন্য সরকার আমাদের পক্ষে চলে আসে, তাহলে সরকার আমাদের 2 জনের পক্ষে আসলো, ওনার পক্ষে থাকলো না। সরকার কি এইভাবে ভাগাভাগি করতে পারে? হ্যাঁ সাথে না যেহেতু আছে, তাহলে না দেওয়ার অধিকারও মানুষের আছে। আপনি কে বলার যে আমি না দিব না হ্যাঁ দিব? অতএব সরকার এখানে সম্পূর্ণভাবে গণভোটের যে স্পিরিট সেইটার ক্ষতি করছে, এবং সেই ক্ষতিটা তারা শুধু করছেই না, তাদের পক্ষে কিছু লোকজন প্রচারণা শুরু করেছে। আপনি হ্যার বাক্সে দিলে আপনি আজাদির পক্ষে, আর নার বাক্সে দিলে আপনি গোলামির পক্ষে।
তা আপনি দেখি গোলামির পক্ষে যাওয়ার জন্য কিছু লোককে সুযোগও তৈরি করে দিলেন না দিয়ে। তাহলে আপনারা চাচ্ছেন কিছু লোক গোলামির পক্ষে যাক? সমস্ত স্ববিরোধী কথাবার্তা, এবং এইসব স্ববিরোধী কথাবার্তার কারণে এই যে 12 তারিখেই নির্বাচন হবে, 12 তারিখেই হবে, এই কথা বারবার বলতে হচ্ছে। কেননা সবাই মিলে একটা অ্যারেঞ্জ ম্যারেজ ঠিক করেছে, কিন্তু বর অথবা কনে কেউ মনে করেন রাজি না। এখন বর এবং কনে রাজি না, এই জন্য বাপ মা সব জায়গায় গিয়ে বলে বিয়ে কিন্তু 12 তারিখে হবে, ভাইজান আইসেন, কিন্তু কাচ্চি বিরিয়ানি খাওয়াবো। মূল অনাস্থা কিন্তু নির্বাচনের উপরে না, মূল অনাস্থা যারা নির্বাচন আয়োজন করছেন তাদের উপরে। কারণ তাদের কাজ এবং কথা এবং তাদের আগে এবং পরের কার্যক্রমে কোনো মিল নাই। এরপর আপনি দেখেন একটা বক্তৃতা হচ্ছে, সেই বক্তৃতার মধ্যে বলা হচ্ছে ইট ইজ ওয়েল প্ল্যান্ড। হাউ ডু ইউ নো দ্য প্ল্যান? ধরেন রাজনৈতিক দল প্ল্যান করেছে, এনসিপি প্ল্যান করেছে, তারা কি প্রধান উপদেষ্টার সাথে আলাপ করেছে? তো উনি জানে কি করে কি প্ল্যান, কোনটা প্ল্যান্ড আর কোনটা প্ল্যান না? ওনার সাথে প্ল্যান হবে ওনার উপদেষ্টাদের, ওনার সাথে প্ল্যান হবে সরকারের লোকজনের, রাজনৈতিক দলের লোকজনকে ওনার সাথে গিয়ে প্ল্যান করেছে যে উনি জানে যে এটা ওয়েল প্ল্যান্ড। এবং তারপর উনি আবার এটাও বলেছে তাদের মধ্যে অনেকেই ইলেক্টেড হবে, উনি ইংরেজিতে বলেছেন মন্ত্রী হইতে পারে, হ্যাঁ, এবং আবার বলেছেন তাদের মধ্যে কেউ কেউ মন্ত্রীও হবে। তার মানে ধরেন তারা ক্ষমতাসীন ধরেন দল আমি হবে। একজন সমর্থক, আমি নাহিদ ইসলামকে ভোট দিলাম, নাহিদ ইসলামকে ভোট দিলে সে পাশ করবে, আমি এই আশাবাদ ব্যক্ত করতে পারি। নাহিদ ইসলাম মন্ত্রীও হবে, এই কথাটাকে আমি বলতে পারি। আর ওইরকম পজিশন থেকে যদি বলা হয় তাহলে তো এটাও বলে দেওয়া হলো জিতলে কিন্তু মন্ত্রী বানায়ও। তো এটা তো সম্পূর্ণভাবে একটা দলের দিকে চলে যাওয়া, এবং উনি এখন থেকে দলের দিকে যাচ্ছেন না। ইট ইজ ভেরি স্যাড টু সে যে নির্বাচন কমিশন এখানে জগন্নাথের মতো আচরণ করছে। নির্বাচন কমিশনের আজকে একটা ব্রিফিং হয়েছে, সেই ব্রিফিংটা আমি দেখতে দেখতে এখানে আসছিলাম। সেখানে উনি বলছেন যে 300 কতটা যেন 380টা অভিযোগ, সম্ভবত কাছাকাছি ফিগার হবে, যে এরকম নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে 277টা আপিলে জয়ী হয়েছে। চিন্তা করেন তাদের এররের মার্জিন 75%। খুব বাজে। তারা যাদেরকে না বলে দিয়েছিলেন তাদের মধ্যে শতকরা 75% ফেরত এসেছে, 277টা ফেরত এসেছে 380টার মধ্যে। তার মানে তারা কিভাবে যাচাই বাছাই করছেন? তারা বসেই ছিলেন স্বতন্ত্র, বাদ দিব, এরে বাদ দিব, ওরে বাদ দিব, বাদ দিয়েছেন, পরে আপিল হয়েছে, আপিল হয়ে তারা আবার টিকে যাচ্ছে। এররের মার্জিন এত বেশি একটা নির্বাচন কমিশনের। এটা হতে পারে 10%, 20%, যে 10-20% মনোনয়নপত্র আবার যখন অ্যাপিল হয়েছে সেটা দেখা গেছে যে তারা উপযুক্ত, তাদেরকে ফেরত দেওয়া যেতে পারে। 75% ফিরে এসেছে আপিলের পরে। তার মানে তারা যারা যারা বসে এগুলো যাচাই বাছাই করেছেন তারা ঠিক মতো যাচাই বাছাই করেন নাই। এইবার আসেন আপনি পরে যেটা জিজ্ঞেস করছিলেন, যে এই যে ব্যাংক, অন্যান্য প্রতিষ্ঠান, তাদেরকে নিযুক্ত করে দেওয়া হয়েছে। গণভোটকে সিএসআর, ওই টাকায় করবে। সিএসআর এর যে নীতিমালা আছে বাংলাদেশ ব্যাংকের, সেখানে ভোটের পক্ষে প্রচারণা চালানো সিএসআর আছে ওইখানে। সিএসআর এর নীতিমালা আছে, তো ব্যাংকগুলি কিভাবে সিএসআর এ খরচ করতে পারবে পরিষ্কার নীতিমালা করা আছে। সেই নীতিমালার মধ্যে ভোট আছে? তাহলে ওনারা কিভাবে নির্দেশ দেয়? আবার যেসব ব্যাংক এটা চালাবে প্রচারণা, সেসব ব্যাংকের মধ্যে হ্যার পক্ষের লোক আছে, নার পক্ষের লোক নাই। তো যারা নার পক্ষের লোক তারা যাইতে পারবে নার পক্ষে প্রচারণা চালাইতে? আবার যেই ব্যক্তিরা প্রচারণা চালাচ্ছেন তারাই কিন্তু 12 তারিখ ভোট গ্রহণে ব্যাংক যাবে কেন? এখানে পরিষ্কার কিছু কিছু ব্যাংক আছে যারা দলীয় আদর্শে প্রতিষ্ঠিত, দলের লোকজন দিয়ে তৈরি করা হয়েছিল, যেগুলিকে 5ই আগস্টের এই অভ্যুত্থানের পরে বলা হয়েছে ব্যাংক পুনরুদ্ধৃত হয়েছে। এস আলম খেয়ে ফেলেছিল, সেটা আমরা উদ্ধার করেছি। হাজার হাজার লোকের চাকরি নট করে দেওয়া হয়েছে, বলা হয়েছে এগুলো সব পটিয়ার লোক, হুইচ ইজ ট্রু। এস আলম ইচ্ছা মতো লোকজনকে চাকরি দিয়েছে, লোন নিয়েছে, যা খুশি তাই করেছে। কিন্তু তার বিপরীতে যাদেরকে ফেরত আনা হয়েছে, পরিষ্কার অভিযোগ আছে সেখানে দলের সদস্যরা আছে। মানে একজন অন্যায় করলো তাই বলে কাউন্টার অন্যায় তো আর করা যায় না, একজন অন্যায় করলে শুধু কাউন্টার অন্যায় করা যাবে না তাই না, একজন যদি ন্যায়ও করে সেটা যদি অন্যায়ভাবে ন্যায় করে। যেমন ধরেন আজকে একটা চাকরি হয়েছে, 11 জনের মেধা তালিকা উপরে ছিল, 12 নম্বরের চাকরি হয়েছে, কারণ তার পিতা একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে যুক্ত। এখন বলা হবে কিন্তু সে কি কম উপযুক্ত? তার তো লিস্টে নাম ছিল, কিন্তু 11 জনকে বাদ দিয়ে যখন 12 নম্বরকে নেওয়া হয়, সেটা নীতিগতভাবে ঠিক থাকলো, আইনে ঠিক থাকলো, এটা কিন্তু আসলে আপনি বুঝবেন যে এটা কোটা না মেধা না, এটা মেধা না কোটা, এটা বাপের কোটা। তো তাহলে কি এটা ঠিক হচ্ছে? একটা নির্দিষ্ট ব্যাংকে থেকে কেন লোকজন যাবে, অথবা ব্যাংক থেকে কেন যেতে হবে? এর আগে নির্বাচন হয় নাই? আমাদের স্কুলের শিক্ষকরা সেখানে গিয়েছেন, সরকারি আমলারা গিয়েছেন, ডাক্তাররা গিয়েছেন, সরকারের কর্মচারীরা গিয়েছেন, যারা সরকারের আইন কানুন জানেন। বেসরকারি জায়গায় চাকরি করে সরকারের আইন কানুন জানে তারা? নাকি এর আগে নির্বাচন করেছে?
পোস্টাল ভোট নিয়ে এবার আসলে পোস্টাল ভোট, আমেরিকার মতো জায়গাতে পোস্টাল ভোট নিয়ে গন্ডগোল শুরু হয়েছিল অ্যাল গোরের নির্বাচনের সময়, আপনার নিশ্চয়ই মনে আছে তখন। এবং এই গতবার যখন বাইডেন নির্বাচিত হয়েছিলেন তখনও ট্রাম্পের পক্ষে অভিযোগ করেছিল যে তারা কয়েকটি স্টেটে পোস্টাল ভোটের গরমিল হয়েছে, পোস্টাল ভোটে গড়বড় হয়েছে। সেখানে বাংলাদেশ জীবনে কোনোদিন পোস্টাল ভোট করে নাই, তারা প্রথমে পোস্টাল ভোট করবেন বলে সিদ্ধান্ত নিয়ে একেবারে সবাইকে দিয়ে পোস্টাল ভোট দেওয়াচ্ছেন। পোস্টাল ভোটের সবচেয়ে বড় সমস্যা যেটা থাকে, পোস্টাল ভোটে যদি যার ভোটের পেপার সে কালেক্ট করে ওইখানেই ভোটটা সিল করে ফেরত না দেয়, তাহলে সেইটা নিয়ে বাসায় গেলে সেইটা কাউকে দিয়ে দিতে পারে। আমেরিকাতে এটা হয়েছে, অন্যান্য জায়গায় তো পোস্টাল ভোট হলে এটা হয়। ধরেন রুহিন হোসেন প্রিন্স ইলেকশন করছে, উনি একটা লোক দিয়ে আমাদের সবার ব্যালটগুলি এবং খামগুলি নিয়ে নিল, তারপর উনি বসে সবারটা ফিল আপ করে উনি প্যাকেট করে উনি সেটা পোস্ট করে দিলেন। এই কাজটিই তো হয়েছে মধ্যপ্রাচ্যে। কোন কাজটা হয়েছে আমরা জানি না, কিন্তু একজনের বাসায় কেন এতগুলি ব্যালট পাওয়া যাবে? এবং সেই ব্যালটের মধ্যে দৈব চয়নের ভিত্তিতেও যদি মার্কাগুলি দেওয়া হয়ে থাকে, তাহলে মনে রাখতে হবে যে প্রধান মার্কাগুলিকে অবশ্যই দৈব চয়নের বাইরে রেখে এমন একটা জায়গায় রাখতে হবে যাতে কোনো বিতর্ক স্থাপিত না হয়। আপনি দেখবেন ধানের শীষ খুঁজতে হয়, নৌকা তো নাই, একটা পরিচিত মার্কা নাই, কিন্তু ধানের শীষ খুঁজতে হয়। এবং ধানের শীষ বাদে অন্য যে মার্কাগুলি আছে তার মধ্যে সেইখানে দাড়িপাল্লা এবং শাপলাকলি সেইটা আছে ব্যালটের উপরের দিকে এবং হাত পাখা উপরের দিকে। কেন? দেবতা কি নিজের হাতে ওইখানে গিয়ে চয়ন করেছিলেন? এবং শুধু তাই না, এই পোস্টাল ভোট যখন পোস্ট হবে, সবগুলি পোস্ট একই সময় সবগুলি ব্যালট এসে পৌঁছাবে, ভোটের আগে এসে পৌঁছাবে নাকি ভোটের দিন পৌঁছাবে নাকি ভোটের পরের দিন পৌঁছাবে? এবং ওই এক নেতার বাসা থেকে অতগুলো ব্যালট যদি পোস্ট হয়, সেটি নিয়ে অলরেডি এই সুযোগ তো থেকেই যায়। যেসব দূতাবাস থেকে এইগুলি করা হচ্ছে, সেই দূতাবাসের কোনো কর্মচারী যদি পক্ষপাত থাকে, আপনি সেটাকে কি করে তদারক করবেন? পক্ষপাত না থাকলে ভোট যেখান থেকে পোস্ট হবে সেখানে কি পোলিং এজেন্ট আছে দলগুলির? তাহলে এটা তো কেউ দেখছে না, কে কার ভোট দিয়ে দিচ্ছে কেউ দেখছে না। তো সবাই আপনার কাছ থেকে শুনবো, আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে আরো শুনবো। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চিকিৎসক আব্দুল নূর তুষার, এবং আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বিরতির আগে প্রিন্স তুষার ভাই, আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম পোস্টাল ব্যালট এবং হানা ব্যালট। হানাও তো পোস্টাল হয়ে গেছে, কিন্তু এখানে ইতিমধ্যেই প্রবাসীরা প্রশ্ন তুলেছেন ভোটটি দেবেন কি করে। তারা এই পোস্টালে যেগুলো লেখা আছে ব্যালটে, এটি দিয়ে পরিষ্কার তারা কিছু বুঝতে পারছেন না, তারা ধারণা পাচ্ছেন না। একই সঙ্গে নির্বাচনের আগে এই ভোটগুলি সব নিয়ে এসে কার কাছে থাকবে, কিভাবে গোনা হবে, এই বিষয়গুলি কি আপনি পরিষ্কারভাবে জানেন? আমরা কেউই জানি না, আমরা কেউই জানি না, আমরা কেউই জানি না। এবং শুধু তাই নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই ব্যালটগুলি আসবে। এই ব্যালটগুলি আসবার পরে এটা যখন গোনা হবে, তখন সেই ব্যালটে আমরা যে ব্যালটটা দেখেছি সেখানে দেখলাম প্রায় সব মার্কা আছে। তাহলে আসন ভিত্তিতে এই মার্কা এবং এই ব্যালটগুলি কিভাবে ভাগাভাগি করা হবে, এটাও কি আমাদেরকে কেউ পরিষ্কারভাবে জানিয়েছে? কারণ ব্যালটের উপরে তো আসন লেখা নাই। না, তাহলে এগুলা অনেক জায়গায় ধোঁয়াশাপূর্ণ অবস্থায় আছে। এবং নির্বাচন কমিশন এরকম একটি কাজ করছেন। নির্বাচন কমিশন, আপনার মনে আছে, একটা মেশিন চালু করেছিল, ইভিএম, সেটার জন্য পাইলট করতে হয়েছিল একটার পর একটা। এবং সবাই তখন এমন অস্থির হয়ে গেল যে ইভিএম ভালো না, ইভিএম খারাপ। আমি নিজেও বলেছি যে ইভিএম এর দরকার কি, এত মানুষ আছে ভোট গুনবে বসে বসে, ইভিএম যেহেতু মানুষের মনে সন্দেহ রাখার দরকার কি। কিন্তু আপনি দেখেন সেটারও পাইলট করতে হয়েছে। কিন্তু পাইলট মানে হচ্ছে কিছু কিছু জায়গাতে ইভিএম লাগিয়ে পরীক্ষা করে দেখতে হচ্ছে যে ইভিএম আসলে সাকসেসফুল হয় কি হয় না। পোস্টাল ভোট জীবনে কোনোদিন আমাদের নির্বাচন কমিশন নিয়েছে এবং এটা তারা কোনোদিন গুনেছে? এটা তারা কিভাবে গুনবে, কিভাবে কারা গুনবে এই ভোটটি? মেটিকুলাসলি প্ল্যান্ড আমার ধারণা। প্রিন্স ভাই, আপনার কাছে আমি আসলে খুবই কি বলবো, যে ক্ষুব্ধ বললে বোধহয় একটু ভুল বলা হবে, এবং নিজেদের কিছুটা আমি একটু খুব ফ্রাঙ্কলি যদি বলি, এটা আমাদের কিছু ত্রুটিও কিনা, মানে আহম্মক কিনা, এটা বলি। মানে আপনারা নিজেরা বোঝেননি এরকম তো আমি ভাবতেই পারি নাই। ধরেন আমরা প্রবাসীদের ভোটাধিকার না, চাই। তুষার ভাই তো মেটিকুলাস শব্দটি এখানে ব্যবহার করেন। না, মেটিকুলাস শব্দটা তো ভালো, আপনি যে কোনো কিছু মেটিকুলাসলি করবেন। পড়াশোনা আমরা মেটিকুলাসলি করি, আপনি অনুষ্ঠানটা করার আগে মেটিকুলাসলি করেছেন। আমি পয়েন্টটাকে বলছি, মেটিকুলাস শব্দটা দেখেন পজিটিভ ব্যবহার করলাম। এটা পজিটিভ। আমরা ভোট চেয়েছি যে বিদেশে যারা অবস্থান থাকে তারা ভোটটা দিক, কিন্তু আমার কাছে অপরিষ্কার এইখানে। যেমন এখন বলছে, আমি বুঝলাম না, যে একজন বলে উনি এখন ভোট দেয় কিভাবে,
ভোট তো 12 তারিখ। ভোট তো এখনো প্রার্থী তো নিশ্চিত হয়নি তো। রাইট। যে ধরেন আপনি প্রবাসে থাকেন, আমি যদি বুঝে থাকি, আপনি কি ভোট তো আকাশের ঠিকানায় চিঠি লিখতে পারেন না। 21 তারিখের আগে আসলে ভোট দেয় কি আপনি যে আসনের মানুষ, আপনাকে তো একটা আসন করতে হবে। এটা তো প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে না। ধরুন আপনি খুলনা 2 আসনের প্রার্থী, আমার বাড়ি বলে তো খুলনা নামটা মনে আসলো। তা আপনি বিদেশে থাকেন, আপনি খুলনার ওই আসনের আপনি তো কোন জায়গার ভোটার সেটা তো আগে নিশ্চিত। আমার ওয়ার্ড পর্যন্ত একেবারে ন্যাচারাল। তাহলে ওইখানে প্রার্থী কে কে আপনাকে তো জানতে হবে, জেনে আপনি ভোট দেবেন। তাহলে তো এটা আমার একটা এটা অজ্ঞর বুঝ বলি। তাহলে তো আপনার কাছে নিশ্চয়ই ওই ধরনের একটা ব্যালট পৌঁছাইতে হবে যেখানে বাংলাদেশে আমরা এখানে বসে যে ভোট দেই ওইখানে যাতে বসে উনি ওই ধরনের ভোট দিতে পারেন। কিন্তু এত মার্কা এটা কিভাবে আমার কাছে বোধগম্য না। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, যে আমরা অতীতে যেটা করি নাই সেইটা এরকম হুটহাট করে এটা তো করার প্রশ্ন তো থাকে না। নিশ্চিত না হওয়ার আগেই 15 লক্ষ আমি ভোট তো কাস্ট হয়ে গেল। এটা তো এর কোনো বৈধতা আছে আমি তো বুঝি না। বা ধরেন আমরা মার্কা দিয়ে ভোট কাস্ট হচ্ছে না, এটা হবে কি? এখন প্রার্থী মার্কা কিভাবে হবে? আমার ধরেন ওই প্রতীকের প্রার্থীতা বাতিল হয়ে গেল, তাহলে তো এটা আপনি কি এরকম এটা কি বলে ওই যে সংখ্যানুপাতিক পদ্ধতি হলে না হইতো যে দলের উপরে আমি মার্কা ভোট দিলাম। তুষার ভাই, ওই আসলে ওই প্রতীকের প্রার্থীতা বাতিল আমরা মনে করি আমি নির্বাচন কমিশনকে এই সুযোগে বলবো, আমি নির্বাচন কমিশনকে বলবো। আর ওই যে ওটাও বললেন গুরুত্বপূর্ণ, কারণ এটা তো আমরা এখানে যেমন আমরা আমাদের পার্টি বামপন্থীরা পরিষ্কার বলেছি গণভোট অপ্রয়োজন। অ্যাকচুয়ালি তার আইনগত ভিত্তিও নাই। এমনকি আমি যতটুকু বুঝি এই গণভোটে হ্যাঁ জিতুক আর না জিতুক আগামী পার্লামেন্ট কিন্তু কোনোটা বাধ্য না। আইনগত ভিত্তি নেই, তার একটা নৈতিক ভিত্তি আছে। আইনগত ভিত্তি কিন্তু থাকার নাই। আমরা বলেছি গণভোট আনতে হবে, সেটা গণভোট সংবিধানে আনি। আমরা পার্লামেন্ট যেগুলো সংস্কার প্রস্তাব করব তার সাথে সংবিধানে যেটা কিন্তু জড়িত গণভোট যদি তখন আমি করব। গণভোটটি যদি না হয় তাহলে জুলাইয়ে যে সংস্কার বা নানান ধরনের উদ্যোগের কথা না না, এটা বলা কোনো হচ্ছে, সমস্যা এগুলো তো এগুলো হবে না। এটা কোনো 90 এর পরে আপনারা আমি তো আবার করতে বলছিলেন পেরেছিলেন না, 90 এর পরে এখানে তাহলে টোটালি আলোচনা করতে দিতে হবে। প্রথম কথা হচ্ছে আমি তো বললাম, আমি যদি বুঝে থেকে আমার ভুল বুঝতে থাকলে আমাকে বুঝাই দিক। গণভোটে ধরেন আপনি না ভোট জিতে গেল, উদাহরণ দিলাম, তাহলে এখানে যে কথাগুলো আছে আপনি কি কোনোটা করতে পারবেন না? কে বলেছে আপনাকে? পার্লামেন্ট যদি ঠিক করে যে কথার কথা আমি তত্ত্বাবধায়ক সরকার করব, আমি 70 অনুচ্ছেদ এটা যেটা হলো আমি সেগুলো করব, আপনাকে কেউ ঠেকাইতে পারবে না। আপনি হা ভোটে একটা জিতলো, যেমন ধরেন আমরা যদি জিতি, আমরা যদি নির্বাচনে জিতি, আমি তো উচ্চ কক্ষের পক্ষে না, আমি কেন এটা মানব? সংবিধান সংশোধন 4 মূলনীতি সংশোধনের কথা সংবিধানে কি বলে সনদে আছে। কেউ যদি ওইটাকে নিয়ে আসে আমি তো মানবো না, আমি তো করবো না। আপনি হাবুট জিতলেও তো আমি পার্লামেন্টে করবো না। মানে আপনাদের নোট অফ ডিসেন্ট আছে ওই জায়গায় ঘোরতর আছে। আমরা বলছি এটা আলোচনাই অপ্রয়োজনীয়। কথার কথা বলছি, আমি উদাহরণ দিলাম। তাহলে আপনি কিন্তু ওইটার কোনো লিগ্যাল ভিত্তি নাই, এটা একটা নৈতিক ভিত্তি হয়েছে। আমি মনে করি রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা থাকলে জনগণকে আমরা কি বলে সচেতন করতে পারতাম আমরা, যে আমরা এই বিষয়ে ঐক্যমত্য হয়েছি, এই ব্যাপারে ওদের নোট অফ ডিসেন্ট আছে। আর আমি মনে করি এইবারে যেখানে আমরা আলোচনায় গেছি, যারাই ক্ষমতায় যাবে, যে পয়েন্টে আমরা 100 ভাগ একমত হয়েছি অবশ্যই করবে তারা, না অন্ততপক্ষে আমি দেখি না। জুলাই এই বার্তা দিয়ে আরে বলি 90 শোনেন ভাই, একটা কথা খালি বলে দিন, 90 তো এই ধরনের এত আলোচনা হয় নাই। 90 ফেলিওরটাও গুরুত্বপূর্ণ। আমরা একটা ভোট ব্যবস্থার কথা ছিল, দক্ষ ভোট ব্যবস্থা করব, সেটা করতে পারি নাই। আমাদের কথা ছিল স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনর্প্রতিষ্ঠা করব, সেটাও করতে পারিনি। কথা ছিল কেউ সাম্প্রদায়িকতা করব না, কেউ সাম্প্রদায়িকতা প্রচারণা করলে ঐক্যবদ্ধ মোকাবেলা করব, সেটাও করি নাই। কথা ছিল আমাদের মধ্যে সংকট হলে আমরা পরস্পর আলোচনা করে মীমাংসা করব, ওইটুক ছিল, ওইটুকুই পারি নাই। সেটা তো থাকবে, কিন্তু আমার করার কি আছে? তো জনগণের উপর ভরসা করতে হবে। জনগণ দেখবে যারা করে নাই, কথার কথা, তারা যদি জিতে আসে আগামীতে তাদের আর ভোট দেবে না, সেটাই হওয়া উচিত। কিন্তু আমি তো যে বাস্তবতা না, ওই যে যদি প্রবাসী ভাই বলে থাকে, বাস্তবে তো আপনি যে 4 পয়েন্ট লিখেছেন, 4 পয়েন্টের বিপরীতে প্রকৃতপক্ষে অধ্যাদেশে 30টা পয়েন্ট আছে। তারপরে আপনি শেষে বলেছেন সনদের কথাটা, সনদে 48 পয়েন্ট আছে। সনদে শুধু পয়েন্ট না, আপনার একটা ভূমিকা আছে, আমরা যেটার সাথে ঘোরতর দ্বিমত করি, মানে যে কারণে আমরা স্বাক্ষর করি নাই। তাহলে এই পুরোটা কি করে একজন হ্যাঁ বা নাতে ভোট দেয়? আমি তো আমার কথা পরিষ্কার বলেছি। আমরা যদি এখানে যাই, ধরেন আপনি 30 পয়েন্ট 48 পয়েন্ট বাদ রাখেন, যে 4 পয়েন্টে বলছেন, আমি তো কমিউনিস্ট পার্টির প্রতিনিধি হিসেবে ওইখানে ওপেন বলে এসেছি যে আমরা এই পথে দ্বিমত করি। তার মানে 2টাই একমত আর 2টা একমত, আমি কোনটায় ভোট দেবো? আমাকে মাঝামাঝি তো কোনো অপশন নাই। তাহলে এই ধরনের একটা জটিল পরিস্থিতির মধ্যে কেন আমরা পড়লাম? কেন আমাদেরকে প্রিন্স ভাই একটি ভালো জায়গা, ভালো একটি পয়েন্ট আউট করেছেন, সেটি হচ্ছে যে এখনো সব আসনে প্রার্থী কিন্তু চূড়ান্ত প্রার্থিতা তালিকা প্রকাশ করেনি নির্বাচন কমিশন। কারা কারা ভোট করছেন, কোন প্রতীকে বা প্রার্থী হচ্ছেন, সেক্ষেত্রে প্রবাসীরা তো আগাম ভোট দিয়ে দিল নানান প্রতীকে। কাকে কে ভোট দিল, কোন আসনে কে ভোট, তার মানে প্রতীকে ওনারা ভোট দেওয়াচ্ছেন, এই জন্যই তো ওনারা এই কাজটা করেছেন।
ওই যে প্রতীক জোটের ওই প্রতীক যদি ওই আসনে প্রার্থীতে বাতিল থাকে বা প্রত্যাহার হ্যাঁ, করে ওই যে নেয়, আমাদের বাংলাদেশে একটা কথা আছে, ভোট নাকি পচে, তো ভোট পচলো, এত ভোট পৌঁছবে কেন? এটা হইতেই পারে, সেটা এটা ওনারা আলোচনা জানেন, ভোট করতে পচার হবে। ব্যবস্থা ওনারা করেছেন সেই জন্য। এটা হয় আপনার কাছে কি মনে হয় আসলে? আমার কাছে কিছু মনে হয় না। আপনি যদি বিচার বিশ্লেষণ করেন, আমি কিছু ঘটনার কথা বলি। Please. যখন এনসিপি তৈরি হয়, নাহিদ ইসলাম যখন পদত্যাগ করলেন, এই সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বললেন উনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী এখানে দেখতে পান। আর এই অতি সম্প্রতি আরো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তিনি বললেন সরকারের মন্ত্রী দেখতে পান। তো আপনি তাদের মধ্যে প্রধানমন্ত্রী, মন্ত্রী সবই দেখতে পাচ্ছেন, এখন শুধুমাত্র ক্ষমতা হস্তান্তর ঘোষণা বাকি আছে। ঘোষণাটা বাকি আছে। এইটা তো হতে পারে না, এইটা কোনোভাবেই হতে পারে না। এই সব কারণেই কি আসলে নির্বাচন হবে কি হবে না, 12 তারিখে নির্বাচন ভোট হবে কি হবে না, এটা নিয়ে এই প্রশ্নগুলো কি এই সবের কারণে? নির্বাচন হবে কি হবে না এই প্রশ্ন নিয়ে মানুষের মনে সংশয়টা আসলে না। নির্বাচন যারা আয়োজন করছেন তারা কতটুকু সৎ এবং সততার সঙ্গে নির্বাচন আয়োজন করবেন, এইটা হচ্ছে মানুষের প্রশ্ন। মানুষ নির্বাচন হবে কি হবে না এইভাবে বলে না যে ওদিন ভোট হবে কি হবে না, সেটা না। মানে ষড়যন্ত্র যে কি ভোটটার আছে? জন্য 16-17 বছর ধরে মানুষ অপেক্ষা করে আছে যে আবার একটা ভোট হবে, যেই ভোটে সবাই মিলে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে কে জিতে কে হারে সেই রকম একটা উত্তেজনার মধ্যে দিয়ে ভোটাভুটি হবে, মানুষ সেই ভোটের অপেক্ষা আছে। মানুষ এখন নিশ্চিতভাবে জানে যে ভোটটা সেই উত্তেজনার ভোট হবে না। আপনি বলেন, আপনি তো ঢাকা শহরে থাকেন, আপনি নিজে দেখেছেন ঢাকা শহর নির্বাচনের আগে এত নিরুত্তাপ? মানুষ অন্য বিষয় নিয়ে আলাপ 3 করে, মাস আগে থেকেই তো ভোট শুরু মানুষ হয়ে অন্য বিষয় নিয়ে আলাপ করে, নির্বাচন নিয়ে আলাপ করে না। আপনি এখনো জানেন আপনার এলাকায় মোট কতজন প্রার্থী দাঁড়িয়েছেন অথবা কতজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন? আজকে আমি আমার বাসা থেকে বের হয়েছি, আমার পাশের বাসার যিনি ভদ্রলোক একসময় আমার সাথে ব্যাডমিন্টন খেলতেন, আমার সিনিয়র ভাই, পাড়ার বড় ভাই, উনি আমাকে বলছেন, তুষার নির্বাচন কি হইব? উনি এটা কেন বলবে আমাকে? আমি তখন বললাম অবশ্যই হবে। বলে না হইলে কারে ভোট দেবো? প্রার্থী তো এখনো চূড়ান্ত না, হয়নি। প্রার্থী জানে সে। আচ্ছা, আপনার কাকে ভোট দিবেন মানে? বলে যে প্রার্থী তো আমার পছন্দ নাই। না ভোটের অপশন থাকা না ভোট দরকার আছে, ছিল। option আছে। না না ভোট আছে যেখানে প্রার্থী নাই, এটা করে নাই তো। এটা না, তো না আমরা- ভোট আপনি দিতে পারবেন কোথায়? না আমরা পোস্টাল ব্যালটে দেখেছি না ভোটের একটি না অপশন না না আছে। ভোট হচ্ছে, তাহলে ওইটাও না ভোট কিভাবে রাখা হচ্ছে আমি আপনাকে বলি। কোন আসনে যদি একজন ব্যক্তি দাঁড়িয়ে দেন যায়, না ভোট। ও আচ্ছা, মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা কেউ পাস হবে না, তখন না বলা যাবে। কিন্তু এটা ঠিক না, আমরা মনে করি এটা সব জায়গায় না অবশ্যই ভোট ঠিক দরকার না। ছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতা একজন বিরাট নেতা নির্বাচিত হতে পারেন না, তার বিরুদ্ধে কেউ দাঁড়াইলো না, তাকে অসম্মান করলো, অনার করলো। না ভোট হতে- সব জায়গায় থাকা দরকার হতে ছিল, পারে না। আমরা না মনে ভোট করি। থাকবে সকল প্রার্থীর বিরুদ্ধেই। Correct. আমার যদি কোনো প্রার্থী পছন্দ না হয়, আমি বলে দিব যে এইসব প্রার্থীর একটা আমার পছন্দ না, আমি না দিলাম। কিন্তু সেটা ওনারা রাখেন নাই। না ভোটের যেটা মেইন স্পিরিট, সেটা ওনারা নষ্ট করে দিয়েছেন। ওনারা কাউকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে দিবেন না, কেননা তাদের কাছে বেঞ্চমার্ক হচ্ছে আওয়ামী লীগের নির্বাচন, যেখানে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছিল। কিন্তু মুশকিলটা কোথায় আপনি আমাকে চিন্তা করেন, ওইখানে তো দু একজন থাকতে পারে যার বিরুদ্ধে আসলে কেউ দাঁড়াতে চায় না, থাকতে পারে, কিন্তু বিরাট নেতা ধরেন শেরে বাংলায় কে ফজলুল হক, হতে পারে না তার বিরুদ্ধে কেউ দাঁড়ালো না, অনেক বয়সে দাঁড়িয়েছেন। মাহাতির মোহাম্মদ, চিন্তা করলে 90 বছর বয়সে দাঁড়িয়েছেন, ওনার বিরুদ্ধে না দাঁড়াই, হতে পারে না? আবার বেগম জিয়ার বিরুদ্ধেও তো অনেকে দাঁড়াতে চাননি। আমি ওনার নাম নাইবা বললাম কারণ ওই যে আমি বললাম যে এইটাই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কোনো দলের নাম উল্লেখ করতে পারবো না, এইটুকু হচ্ছে নিরপেক্ষতা। সেই নিরপেক্ষতা তো হারিয়েছে এই সরকার। এই সরকার তো বলেছে তরুণরা জিতবে, তো বৃদ্ধরা জিতবে না, তরুণরা মন্ত্রী হবে, বৃদ্ধরা মন্ত্রী হবে না। ওনাদেরটা ওয়েল প্ল্যান, তরুণদেরটা ওয়েল প্ল্যান, আর বুড়াদেরটা ওয়েল প্ল্যান না। বছর ধরে তাহলে করছিটা কি রাজনীতি? তাহলে বুড়ারা যে মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, বুড়ারা যে একসাথে বসে সংস্কার করলো, বুড়াদের সংস্কার ঠিক আছে? ল্যাঙ্গুয়েজটা আমি ইচ্ছা করে এইভাবে বললাম। এটাই তো সেই ভাষা, যেই ভাষা গত 15 মাস ধরে আমরা শুনছি, ওই ভাষা আমার মুখে আপনি শুনতে রাজি হবেন? ওই ভাষা ওয়েল প্ল্যান? এটা তো প্রতিবাদের ভাষা হিসেবে কেন ওই ভাষা ওয়েল প্ল্যান? যেখানে একজন মুক্তিযোদ্ধার বাসার সামনে গিয়ে মাফ করা হয়। কুৎসিত ভাষায় আক্রমণ করা হচ্ছে, ওইটাকে ওয়েল প্ল্যান? একবারও শুনেছেন আপনি মুখে কখনো বলতে যে এই ভাষা চাই না? ওয়েল প্ল্যানের সঙ্গে সঙ্গে কি এরকম ডাস্টবিনের ভাষা আসে? যে ভাষা ডাস্টবিনের সামনে মানুষ বলতে গেলেন মুখ চাপা তো দেয়, নাকও চাপা দেয়। তো সবাই আপনার কাছ থেকে আরো শুনবো তো সেই আলোচনা। ভাষা যারা চালু করেছে তারা মন্ত্রী হবে, মনে করেন শিক্ষামন্ত্রী হবে, ওই ভাষায় যে কথা বলেছে, জি, কেমন লাগবে আপনার বলেন তো? কেমন লাগবে এই আলোচনা শুনবো আপনার কাছ থেকে ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ।
বিরতির আগে তুষার ভাই আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম, আলোচনা শেষ হয়নি। ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, এখনো অভিযোগ তোলা হচ্ছে নানান এন্ড থেকে। ষড়যন্ত্র কি শুধু বাইরে থেকেই হচ্ছে, না ভেতরেও আছে? যদি ভেতরে বাইরে দুই দিকে থাকে, কারা কিভাবে করছে এই ভোট ভ্যান্ডালাইজার? বাইরের শত্রু কখনো সাকসেসফুল হয় না যদি ষড়যন্ত্রকারী ভেতরে না থাকে। আপনি এটা সবসময় দেখবেন। সিরাজউদ্দৌলার পতন, মির্জাফর যদি না থাকতো, কিংবা ঘসেটি বেগম যদি না থাকতো, কিংবা মোহাম্মদী বেগরা না থাকতো, তাহলে কি লর্ড ক্লাইভ সফল হতো? তাই উমি চাঁদ আর এই যে জগৎ শেঠ, এরা না থাকলে পরে কি এই চক্রান্ত সাকসেসফুল হতো? এটা কখনো হয় না। এই চরিত্রগুলো দৃশ্য এখন ভিতরে বাইরের কেউ যদি এইরকম অভিযোগ করেন যে বহিঃশক্তি ষড়যন্ত্র আছে, বহিঃশক্তি কখনোই অভ্যন্তরীণ লোকজনের সাথে আতাত ছাড়া ষড়যন্ত্র করতে পারে না। কারণ বহিঃশক্তি আসলে তো আপনি চেহারা দেখলে চিনতে পারবেন। হয় তার চেহারা সাদা হবে, নাহলে তার চেহারা হলুদ হবে, না হয় তার চেহারা কালো হবে। আমাদের মতো চেহারা তো বহিঃশক্তির হয় না, আমরা তো মিক্সড। তো আপনি দেখলেই চিনবেন যে এই বহিঃশক্তি সেখানে ঘোরাফেরা করছে। বহিঃশক্তি কি কোনোদিন আমরা দেখেছি বাংলাদেশে? আমরা কোনোদিন দেখি নাই। আমরা মুখে মুখে শুনি বহিঃশক্তি এখানে এসেছে। বহিঃশক্তিকে নিয়ে আসে কারা? অতএব সবসময় মনে রাখবেন যে যে কোনো দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা সবকিছু ক্ষতিগ্রস্ত হয় লেন্দুব দর্জিরা থাকলে। এখন লেন্দুব দর্জি জায়গায় জায়গায় আছে। পৃথিবী থেকে একটা লেন্দুব দর্জি সব জায়গাতে আছে। আমরা কারজাইকে দেখি নাই, আমরা এরকম আরো শাসকদেরকে দেখি নাই, আমরা তো দেখেছি। তো এটা তো খুব সহজ ব্যাপার। তুষার ভাই, আপনারা দুইজন যে প্রশ্নগুলো তুললেন, বিশেষ করে এই ভোটিং ক্ষেত্রে, ভোটিং নিয়ে, এগুলো কি আপনার কাছে সরকারের ভুল বা নির্বাচন কমিশনের ভুল মনে হয়? শোনেন, এত যাদের মেধা, এত যাদের বুদ্ধি, শুধু ডক্টরেট ডিগ্রি গুনতে গেলে 1 বছর লাগবে। তো ডাক্তার তো আপনি নিজে না, ডক্টরেট পিএইচডি। আপনিও তো মানে আপনি যদি সরকারের বিভিন্ন জায়গাতে যারা পিএইচডি, বিশেষ করে সংস্কার এবং অন্যান্য কাজে যত পিএইচডি জড়িত ছিল, পৃথিবীর ইতিহাসে এত পিএইচডি কোনোদিন একটা বিশ্ববিদ্যালয়ে পড়ায় নাই। মানে এমন একটা অবস্থা। আপনি যদি গড় হিসাব করেন যে 100 জনের মধ্যে কতজন পিএইচডি, বা একটা কমিশনের মধ্যে কয়টা পিএইচডি? অলমোস্ট সবাই তো পিএইচডি। বহুত পিএইচডি অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, অনেক পিএইচডিতে সংস্কার নষ্ট, এবং এর মধ্যে আমরা দেখছি ভোটটা নষ্ট হচ্ছে। এর কারণ হচ্ছে এনারা আপনার ধারণা চিন্তা করে না। তুষার ভাই, এটা কি ভুল? না, এই ধরনের এত শিক্ষিত মানুষ, এত বুদ্ধিমান মানুষেরা কোনোদিনই এটা ভুল হিসেবে করতে পারেন না। ওনারা অবশ্যই এটা জেনে শুনে করেছেন। তাহলে পরিণতি কি জানি না, এটা ওনারা বিবেচনা করবেন। অন্যের কাজের পরিণতি আমি কি করে বলবো? তুষার ভাই তো কিছুই জানেন না। না, আমি অনেক কিছু জানেন না। আমি আপনাকে অনেক কিছু বলেছি, কিন্তু আপনি পরিণতি জানতে চাইলে পরিণতি তো আমি বলতে পারবো না। পরিণতি যার যারটা তার, তাই না? একজনের কর্মফলকে আরেকজন ভোগ করবে, নাকি আমি আপনার কর্মফল বলে দিতে পারবো? আমাদের তো এই নির্বাচনের ফলাফলের উপরে নির্ভর করতে হচ্ছে। কর্মটা হতে দেন, ভবিষ্যৎ বাংলাদেশটা কর্মটা হতে দেন। নির্বাচনটা হওয়ার পরে নির্বাচন নিয়ে কথা বলা যাবে, কর্মের পরে ফল। আমি যেটা বুঝি, নিশ্চয়ই যারা এটা করছে, এটা কি ভুল হচ্ছে? না, এটা ভুল করে করছেন, নট দ্যাট। তারা তো বুঝে শুনে করছেন। নিশ্চয়ই তাদের একটা টার্গেট আছে। তা আমার কথা হচ্ছে, এই যে পোস্টাল ব্যালট বা যতটুকু আমরা এখন আলোচনা করলাম, যদি আমরা ধরে নিই যে তাদের উদ্দেশ্য খুব ভালো, কিন্তু এই যুক্তির কথা শুধু আমরা না, এই আলোচনা কিন্তু অলরেডি অন্যরা করছে আরও বেশিভাবে, তাহলে তারা যদি আমরা দেখি কালকে মানে স্পিরিট হিসাবে বলছি, দ্রুত আলোচনা করে এর বিকল্প পথ গ্রহণ না করে, তাহলে তো আমাদের বুঝতে হবে এটা বিশেষ উদ্দেশ্য প্রণোদিত। আর বিশেষ উদ্দেশ্য প্রণোদিত মানে এইটা ইতিবাচকভাবে বলার কোনো কারণ থাকে না। আমি আশা করব নির্বাচন কমিশন, কারণ আমি মূল তীরটা নির্বাচন কমিশনের দিকেই খাড়া করতে চাই, দায়িত্ব তাদের গ্রহণ করতে হবে, এটা মনে রাখতে হবে। এবং নিশ্চয়ই এই সরকার যে কাজগুলো করছে, তাহলে এটা তো আমি তো আজকে এটা পরিষ্কার করে বলি যে আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব যে বক্তৃতা করছেন বা যা বলছেন, তাতে করে তো নিরপেক্ষ, যেমন আমি অনেক দিন ধরে বলে আসছিলাম যে উনি নিরপেক্ষ করে নিজেকে প্রশ্ন করুক, কারণ আমরা জটিলতা এড়াইতে চেয়েছি। কারণ আমরা চাই যে সবাই মিলে, ধরেন সব দল বলছে না, শুধু আমরা একটা বললাম, অনেক সময় সেইটা না বলার জন্য ওই পয়েন্ট বলেছি। কিন্তু এইটা যদি থাকে, তাহলে তো উনি নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ যে তদারকি সরকারের কথা বলছে, সেটাই তো উনি দায়িত্ব পালন করতে পারছেন না। তা সেই রকম একটা পর্যায় থেকে যদি 12 তারিখের নির্বাচন উনি অনুষ্ঠিত করেন, তার আগে যদি এই সংকটগুলো দূর না করেন, তাহলে এটা তো কোনো কি, আপনি কি পৃথিবীর ইতিহাস, অন্যান্য পর্যবেক্ষক অনেক কথা বলা হচ্ছে, এটা বাদ দেন, বাংলাদেশের মানুষ কি গ্রহণ করবে নাকি? তো এইটা গ্রহণ না করলে তো দেশ একটা সংকটে পড়বে। তো এখন কি তাইলে এই কথাই বলতে হয় যে ওই যে 2006-7 সালের দিকে 8 সালে এসে যখন নানা ধরনের পরিকল্পনা ছিল যে বিরাজনীতিকরণ বা দেশকে একটা সংকটে ফেলে দেওয়া, যাতে করে মানে দেশীয় এবং বিদেশি যারা ক্রীড়ানক আছে তারা বিশেষ আধিপত্য বিস্তার করতে চায় বাংলাদেশে। এবং আপনি জানেন ভূ রাজনীতিকরণে বাংলাদেশ একটা বিশেষ
অবস্থানে আছে। আর আজকে এককেন্দ্রিক বিশ্বে আমেরিকা তার ভূমিকাগুলো দেখছি, এই সাউথ এশিয়াতে তাদের যে প্ল্যান সেটা কিন্তু তারা অলরেডি বলেছে। এবং আমেরিকান যে রাষ্ট্রদূত এইখানে আসবে, তিনি ওই সিনেটের সামনে কি কি সাক্ষ্য দিয়েছেন, তিনি এই অঞ্চলে আমেরিকান প্রভাব বিস্তার করতে গেলে, ডলারের প্রভাব বিস্তার করতে গেলে, এখানে অন্যর প্রভাব খর্ব করার জন্য কি কি করতে চায়। তার মানে এইটা একটা যে ভিন্ন প্ল্যান, সেই প্ল্যানের মধ্যে বাংলাদেশে আমরা যে জনগণ তার স্বার্থে যে গণতন্ত্রের যাত্রা করতে চাই, তা সেটা তো ব্যাহত হবে। তার ন্যূনতম যারা, যদি দেশপ্রেমিকের কথা বলা হয়, যদি বাংলাদেশের মানুষ এবং দেশের স্বার্থের কথা বলা হয়, তাহলে এখনও সময় আমি বলবো আছে। এই যে 1 মাসের মতো যে সময়, 1 মাসও তো নাই আসলে, 1 মাসের কম, 1 মাসের কম, কারণ আমাদের নির্বাচনের প্রচার প্রপাগান্ডা 10 তারিখের মধ্যে বন্ধ বন্ধ হয়ে যাবে। 25 দিন। তাহলে এই সময় কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচনা, যেটাকে আমি খালি রিপিট করি, যেটা তুষার ভাই বলেছেন, এইটা অন্যতম গুরুত্বপূর্ণ, যেটা গতকাল আমরা বলেছি, হয়তো মিডিয়াতে সব আসে নাই, কারণ আমাদের প্রার্থীদের নিয়ে আমি গণশুনানির প্রথম দিন ছিলাম। সেইটাই বলি, আপনি এটা কল্পনা করতে পারেন যে রিটার্নিং অফিসার তারা তাহলে জিনিসটা কি কারণে, এই পরিমাণ তো হইতে পারে না। কারণ আমি যখন ওইখানে ছিলাম দেখলাম যে আরে দেখে আচ্ছা তাহলে এটা ভুল ছিল, দিয়ে দিলাম এইরকম করছে। তো ওইখানে যিনি কাঠগড়ায় দাঁড়াইতে, যিনি রিটার্নিং অফিসার আসছে, উনি বলার আগেই ওনারা বলছেন না এটা ভুল হয়েছে, দিয়ে দিলাম। যে কটা আমি আমাদের চোখের সামনে আমাদেরগুলো এটা বললাম, তো তাহলে তারাই তো এই নির্বাচনে দায়িত্ব পালন করবে। তা বরঞ্চ তাদের দ্রুততার সাথে ওইখানে ভূমিকা নেওয়া দরকার, যে নির্বাচনে তারা কীভাবে দায়িত্ব পালন করবে না করবে এই জায়গাগুলো। তাহলে আমরা যদি নির্বাচন কমিশনকে ওই ভূমিকায় না দেখি, আইন শৃঙ্খলার যে কোনো উন্নয়ন হলো না, ভয়ের পরিবেশ রাজত্ব হচ্ছে। আজকেও ঢাকা শহর অচল হয় কিভাবে? আমি ছাত্রদের দাবির প্রতি সম্মান রেখেই বলছি। একটু একটা প্রশ্ন রাখতে চাই, যেহেতু আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং ভয়ের পরিবেশের কথা তুললেন, আজকে একটি রিট হয়েছে, সেটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সময় লুণ্ঠিত সব অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছে একজন আইনজীবী, মোহাম্মদ মাহমুদুল হাসান। আচ্ছা, আপনি আরো বললেন, কারণ আমরা অন্য কাজের ব্যাস সব দেখিনি, আমি শুধু দেখেছিলাম যে একটা রিট হয়েছে যে এই সময় নির্বাচন, তাহলে আরো ব্যাখ্যা দিলেন। শুধু এইটা না, আপনি জাতীয় পার্টি নিয়ে যে মামলাটা করা হয়েছে সেটাও তো 15 দিন পিছিয়ে দিয়েছে। তার মানে এই ধরনের ঘটনাগুলো আমরা কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন আমলে দেখেছি, যে সব ধরনের অপশন খোলা রাখে। পরে যদি জাতীয় পার্টি নির্বাচন করবার জন্য বৈধতা পায়, ওই পয়েন্ট আসছি যে এইগুলো কিন্তু আমরা অতীত দিনে দেখেছি যে নানা ধরনের অস্ত্র সাজিয়ে রাখা হয়, প্রয়োজন অনুযায়ী নেতিবাচক কোনো কিছু করতে গেলে ব্যবহার করা হবে। আমি জানি না যে এই অস্ত্রগুলো এখন কেন হচ্ছে, কেন এটার সাথে সাথে আইন আদালত কি করবে এটা জানা নেই। কিন্তু অতীত দিনের অভিজ্ঞতা হচ্ছে এই ধরনের অস্ত্র রাখা হয় যাতে করে নতুন করে সংকট তৈরি করা যায় এবং যথাসময়ে যে যথাকাজ আমরা করতে চাই এটা না করতে পারি। আমি জানি না, আমি জানি না, আমি এটা বলতে পারবো না, এটা সময়ের প্রয়োজনে চলে এসেছে। আমি বললাম যে অতীত দিনে তো এগুলো দেখেছি, কিন্তু এইবার আপনার অভিজ্ঞতা তো তাই বলে। অনেক সময় যখন নির্বাচন সামনে, এইগুলো তো অনেক কিছু গ্রহণ করা উচিত না, কারণ অনেকগুলো কিন্তু আমি না বলে পারছি না, অনেকগুলো আছে পলিটিক্যাল বিষয়, যেটা আমরা বহুদিন ধরে বলে আসছি যে যেটা আইন আদালতে যাওয়া উচিত না, রাজনৈতিকভাবে ফয়সালা করা উচিত। জি প্রিন্স ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে প্রিন্স ভাই আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম, আমরা একটু তুষার ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। প্রিন্স ভাই, পরিস্থিতি মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভয়ের পরিবেশের কথা বললেন, এবং এরই মধ্যে আবার একটি রিট দায়ের হয়েছে হাইকোর্টে, সব অস্ত্র উদ্ধার করতে হবে এবং একই সঙ্গে কিন্তু আরও একটি রিটের জন্য 15 দিনের রুল দিয়েছে। 15 দিন, হয়তো 25 তারিখ বা 30 তারিখের দিকে 15 দিন শেষ হবে, 25 তারিখের দিকে নির্বাচনের প্রচারণা অর্ধেক হয়ে গেছে। আপনি আসলে আপনার কাছে শুনতে চাই। আমি প্রথম রিটটা নিয়ে যেটা আপনি বললেন সেটা নিয়ে বলি। এই রিটটা অবাস্তব, এই জন্য যে সকল অস্ত্র কখনো উদ্ধার করা যায় না। অস্ত্র তো নষ্ট হয়ে যেতে পারে, কেউ ফেলে দিতে পারে, তাই না? সব কখনো উদ্ধার হয় না। উদ্ধার হচ্ছে এবং অবশ্যই আমরা চাই যে অস্ত্রগুলি উদ্ধার হোক, কিন্তু প্রশ্নটা অন্যখানে। এই অস্ত্রগুলি লুট হয়েছে, কারা লুট করেছে? থানা কারা আক্রমণ করেছিল? কিভাবে থানা থেকে অস্ত্র লুট হয়ে গেল? সরকারি অস্ত্র কি করে মানুষের হাতে চলে গেল? কারা আক্রমণ করেছিল আর কারা লুট করেছে? আমরা কিন্তু দেখেছি যে একদল লোক দাবি করেছেন যে তারা বিপ্লবের অংশ হিসেবে থানার উপরে আক্রমণ করেছিলেন। ধরে নিচ্ছি তারা শুধু আক্রমণই করেছেন, তারা লুট করেন নাই, অন্য কেউ লুট করেছেন। কিন্তু
একটা ইনডেমনিটিও তো জারি করা হয়েছে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সব অপরাধ ক্ষমা। তাহলে তো এই অস্ত্র উদ্ধার করার দরকার নেই, অস্ত্র তো ক্ষমার মধ্যে পড়ে গেছে। পড়ে জানে কারা নিয়েছে? ধরেন আপনি নিয়েছেন, আপনি জুলাই যোদ্ধা না, আপনারটা অপরাধ। আমি জুলাই যোদ্ধা, আমি নিলে আমারটা অপরাধ হবে? কিন্তু ইনডিমনিটি দিলে তো সবাই পড়ে যাবে ওর মধ্যে। এইটাই তো আমার একটা প্রশ্ন। নাদান লোক, আমি বুঝতে পারি না। আপনি যদি জুলাই যোদ্ধা না হয়ে থাকেন, আপনি নিলে চুরি। আমি যদি জুলাই যোদ্ধা হয়ে থাকি, আমি নিলে এটাকে আমি ফেরত না দিলে তখন কি হয়েছে? এখন ওনারা কি করে নিশ্চিত হচ্ছেন এই রিটের মধ্যে যে কে নিয়েছে, কারটা উদ্ধার হবে, কারটা হবে না? আর ক্ষমা পেয়ে গেলে আবার ফেরতের কি আছে? আরও একটি রিট আছে যেটি আরেকটা রিট যেটা, সেটা হচ্ছে তারই মধ্যে 10 দিন নির্বাচনের প্রচারণা হয়ে যাবে। নির্বাচনের প্রচারণার মাঝখানে ধরেন এই রিটের যদি আবেদনে নেতিবাচক একটি সিদ্ধান্ত আসে, তাহলে কি আপনার মনে হয় যে নির্বাচন বাধাগ্রস্ত হবে না? কিন্তু বাংলাদেশের আইনে রয়েছে নির্বাচনকে বাধাগ্রস্ত করার মতো কোনো কাজ করা যাবে না। নির্বাচনকে বাধাগ্রস্ত করা হচ্ছে একটা শাস্তিমূলক অপরাধ। তাহলে যে লোকটা রিট করেছেন কিন্তু নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করছেন। তাহলে কোর্ট আবার রুল দিয়েছে কি করে? ওনারা হয়তো এটাই বলবেন যে হয়তো খারিজ করবেন, আমরা তো জানি না, কোর্টকে আমরা কিছু বলতে পারি না। কিন্তু যে লোকটা এটা করেছেন তাকে তো আমরা বলতে পারি, উনি তো বাধা দেওয়ার জন্য এটা করছেন। রিটের আবেদন নিয়ে তো হাজির হয়েছে নির্বাচনে ঘাপলা লাগানো। অস্ত্র উদ্ধারের তো নির্বাচনে স্থগিত চেয়েছেন তিনি। এটা তো উনি চাইতেই পারেন না। অস্ত্র উদ্ধার একটা রেগুলার প্রক্রিয়া। এটার জন্য যদি নির্বাচন বন্ধ থাকে তাহলে আরো অনেক কিছু বন্ধ করতে হবে। অস্ত্র যতদিন উদ্ধার না হবে, কারো পোস্টিং হবে না, কারো প্রমোশন হবে না, কেউ চাকরি পাবে না, তাই না? অনেক কিছুতে আপনি গিয়ে রিট করতে পারেন। এটা একটা, এই রিট কোনো গ্রহণযোগ্য রিট। কিন্তু আবার নানান দাবিতে ঢাকা শহরে কিন্তু আন্দোলন চলছেই প্রত্যেক দিন, যখন নির্বাচন চলাকালীন সময় এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ এবং ভ্রাম্যমাণ আদালতও আছে। হ্যাঁ, এইসব তো চলছে এবং আপনি তো দেখবেন এইসব ব্যাপারে আমি দেখেছি কর্তৃপক্ষ খুবই সিলেক্টিভ। আপনি কারো বাসার সামনে গিয়ে উৎপাত করলে আপনি প্রেশার গ্রুপ, আবার একা একা কোথাও বসে নেহারি খেলে আপনি হচ্ছেন অপরাধী। তো এইসব ব্যাপারে তো সিলেক্টিভ তারা। সবটা মিলিয়ে পরিবেশটা কেমন আসলে? আবার নেহারি কিন্তু পাকিস্তানি খাবার। তো সবাই পরিবেশটা কেমন আসলে? পরিবেশটার একটু বর্ণনা। পরিবেশটাকে এরকম পরিবেশ হলে তার পরিণতি কোন দিকে গড়ায়? পরিবেশটাকে বিভিন্ন নাটকের মধ্যে সুন্দর সংলাপে আছে, শেক্সপিয়ারের নাটকে আছে, গ্রিক নাটকে আছে, আমাদের এখানেও আছে, যে পৃথিবীতে আইন হচ্ছে খুব সহজ। বড় মাছ ছোট মাছকে ধরে ধরে খায়, যার হাতে ক্ষমতা সেই স্বৈর আচরণ করে। এটাই হচ্ছে পরিবেশ। ছোট মাছকে জনগণ, জনগণের কাছে কোনো ক্ষমতা নাই। মানে জনগণ আবারও তোপের মুখে পড়ে গেল। জনগণ তোপের মুখে নাই, জনগণ আসলে কিছুর মুখেই নাই। জনগণকে বাইরে রেখে কিছু লোক এসির বাতাসে নাস্তা পানি খেয়ে বিদেশে রিটার্ন টিকিট হাতে নিয়ে বাংলাদেশকে ঠিক করে দিচ্ছে। জনগণ কিন্তু আসলে এই পরিবর্তনের সাথে কতটুকু সম্পৃক্ত, কিন্তু এই গণ-অভ্যুত্থান জনগণ ঘটিয়েছে। গণ-অভ্যুত্থান জনগণ ঘটিয়েছিল গণতান্ত্রিক দেশ পাওয়ার জন্য, কথা বলার অধিকারের জন্য, বাক স্বাধীনতা পাওয়ার জন্য, রাষ্ট্র কর্তৃক যে নির্যাতন, সেই নির্যাতনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। কোটা নয়, মেধার শাসন, মেধার বিচারে, যোগ্যতার বিচারে তাদের ছেলে মেয়েদের বড় হয়ে ওঠার স্বপ্ন দেখানোর জন্য এই আন্দোলন হয়েছিল। মুগ্ধ প্রাণ দিয়েছে, আবু সাইদ প্রাণ দিয়েছে, কাউকে মন্ত্রী বানানোর জন্য না, নিজে মন্ত্রী হওয়ার জন্য না। তারা চেয়েছিল তারা যোগ্যতা ও মেধার ভিত্তিতে কোথাও ইন্টারভিউ দিবে এবং সেই ইন্টারভিউতে তাকে কারো ছেলে, কারো বাপ, কারো মামা, কারো চাচা, কারো শ্বশুর, কারো শাশুড়ি, শালাশালি হিসেবে বিবেচনা করা হবে না। আবু সাইদ মানে আবু সাইদ, মুগ্ধ মানে মুগ্ধ, এবং তার সার্টিফিকেটটাই তার জীবনের সম্বল, তার গ্রেড হচ্ছে তার সম্বল, তার যোগ্যতা হচ্ছে তার দক্ষতা, তার শিক্ষা, তার চরিত্র। সেই অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনার বাস্তবায়নকে আমরা কোথাও দেখতে পাচ্ছি? যদি তাই পেয়ে থাকি তাহলে 11 জনকে বাদ দিয়ে 12 নাম্বার কেন চাকরি পাবে? কেন নিজের বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে ছাত্ররা অপমান করবে, অন্য শিক্ষকরা চুপ করে থাকবেন? শিক্ষকের মর্যাদা শিক্ষকেরই মর্যাদা। উনি যদি অপরাধীও হয়ে থাকেন, কোনো ছাত্র তার গায়ে হাত দিতে পারে না। আপনি বলবেন সেই শতবর্ষ আগের ইতিহাসের কথা, আপনি বলবেন আজাদি না গোলামি। আপনি বাদশাহ আলমগীর আওরঙ্গজেবের কবিতা পড়েন নাই, যে কবিতা কবি লিখে গিয়েছেন, যেখানে শিক্ষকের পা ধুইয়ে দিতে রাজা বাধ্য করছেন তার সন্তানকে? সেই রাজা কোথায়, সেই শাসক কোথায়, যিনি একবার বলেছেন যে ছাত্ররা তোমরা শিক্ষকের পা ধুইয়ে দেওয়ার কথা? এবং আমরা তো বলেছিলাম সবাই মিলে বাংলাদেশ বানাবো। সবাই মিলে বাংলাদেশ বানানোর জন্য যে চারিত্রিক দৃঢ়তা, যে উদারতা, যে চারিত্রিক গুণাবলী থাকা দরকার, সবাই মিলে বাংলাদেশ তৈরি করার জন্য যে ইনক্লুসিভিটি, সবাইকে বুকে জড়িয়ে ধরার যে সাহস, যে শক্তি, সেই শক্তিকে আমরা দেখতে পেয়েছি। যদি আমরা খানিকটা দেখতে পেয়ে থাকি, আমি দলীয়ভাবে বলবো না, শুধুমাত্র একটা বক্তৃতা আমরা দেখতে পেয়েছি গত 1 বছরে, যেখানে একটা লোক শুধু বলেছেন এবং তাকেও
চূড়ান্ত অপমানের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই কুৎসিত ভাষায় গালিগালাজ তাকেও সহ্য করতে হয়েছে। এই গালির সংস্কৃতি বন্ধ করার জন্য কেউ কথা বলেছে, কেউ বলেছে তোমরা পড়াশোনা করো, তোমরা দক্ষতা অর্জন করো। শুধু মন্ত্রী হইলে জীবনের সমস্ত লক্ষ্য হয়ে গেল? মন্ত্রীরা দেশ বদলায়? ধন্যবাদ তুষার ভাই। প্রিন্স ভাই? না, কথাগুলো তো যা আসছে খুবই কারেক্ট, এবং যারা দায়িত্ব নিয়েছে এটা তাদের ফেলিওর শুধু না, আমি বলি তাদেরকে দায় নিতে হবে। আমরা কথায় কথায় বলি না, বা ওনারা এই যে এখন সংস্কারের নামে যেটা শিখাইতে চাইছেন জবাবদিহিতা, স্বচ্ছতাই, আরে জনগণ অন্যদের জবাবদিহিতা করতে হবে, দায়িত্বে ছিল তো ওনাদের তো দায়িত্ব আছে, ওনারা জবাবদিহিতা ওনাদের করতে হবে। কিন্তু আমরা বুঝছি যে আমরা অ্যাকচুয়ালি তো এইবারের 5ই আগস্ট তারপরে যে আকাঙ্ক্ষা ছিল এটা কোথায় গেছেন, কারেক্টলি বলছেন যে আমরা একটা একেবারে 30 সেকেন্ডে আমরা শেষ করব। হ্যাঁ, এটা বলছি ছোট্ট করে যে দক্ষিণপন্থী সংকটের মধ্যে পড়ে গেছি। ঐতিহাসিক যে নির্বাচন, ঐতিহাসিকভাবে আমরা ওইটার মধ্যে দাঁড়াবো, সেটি কি আসলে তাহলে আমি তো বলে দিলাম ঐতিহাসিকের মধ্যে নাই। আমি ভাই ন্যূনতম একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই, এবং সেইটা যদি এই সরকার করতে ব্যর্থ হয় সব দায়িত্ব তাদের, এবং অগ্রহণযোগ্য নির্বাচন যদি বাংলাদেশে হয় তাহলে নতুন যে সংকট হবে তারও দায়। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ পিছু হটবে না, ইতিহাস তখন নতুনভাবে লিখিত হবে। মানে আমরা কি সম্ভাবনার দিকে আগাচ্ছি না না, আমি এই সম্ভাবনা এখন কিছু দেখছি না। এখন তো যদি কথাটাই বলতে হচ্ছে, কারণ এখনো আমরা এটুক চাই যে ন্যূনতম গ্রহণযোগ্য একটা নির্বাচন 12 তারিখে হোক। নির্বাচন কমিশন এবং যারা দায়িত্বে আছে এবং রাজনৈতিক দলগুলো সবাইকে আস্থায় নিয়ে সেটা করবে, এবং এ ব্যাপারে কোনো ব্যত্যয় হলে এর দায় পুরোপুরি এই সরকারকেই নিতে হবে। ধন্যবাদ রবিন হোসেন প্রিন্স, আপনাকে ধন্যবাদ ডক্টর আব্দুল নূর তুষার, আপনাদের দুজনকেই। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি আগামী রোববার রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।